সবগুলো ফ্যান ইউজ করে দাও। চলো কথা বলো, আজকে হচ্ছে আমরা ক্রোমাটোগ্রাফি। আমরা কিছু ভিডিও দেখবো এখানে ক্রোমাটোগ্রাফি। মনোযোগ দিয়ে তোমরা একটু ভিডিওগুলো দেখো। ভিডিও না দেখলেও তুমি বুঝবে না, আমি বুঝাবো পজ করে করে। Chromatography was first invented by a scientist named Mikhail Tesvet. দেখো এখানে ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটা তোমার সেপারেশন টেকনিক। এটা সর্বপ্রথম আবিষ্কার কে? মিখাইল টেসভেট। He designed an experiment in which he packed a column with calcium carbonate. He then added extract obtained from cress leaf along with a mixture of ether and ethanol. আচ্ছা, তো বেসিক্যালি তোমার ক্রোমাটোগ্রাফি শব্দটা দুইটা ওয়ার্ডের কম্বিনেশন। একটা হচ্ছে তোমার ক্রোমাটো, ক্রোমাটোর শব্দের অর্থ হচ্ছে কালার, আর এখানে আরেকটা শব্দ আছে যেটা হচ্ছে গ্রাফি বা গ্রাফ, যেটার অর্থ হচ্ছে তোমার চিত্রণ। গ্রাফ বলতে আমরা বেসিক্যালি কি ছবি আঁকা, তো তাহলে ক্রোমাটোগ্রাফির শব্দটার অর্থ দাঁড়াচ্ছে বর্ণ চিত্রণ। আচ্ছা, এখন এখানে বেসিক্যালি কি করেছে দেখো, এখানে বেসিক্যালি হচ্ছে যে তোমার এরকম একটা কলাম নিছে, কলাম নিয়ে কলাম পুরো কলামটাই হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে পূর্ণ করছে। এরপরে ওই ক্যালসিয়াম কার্বনেটের উপরে একটা লিফ এক্সট্রাক্ট নিছে, মানে কি ধরো তুমি যে কোনো গাছের পাতাকে তুমি যদি পিষে পেস্ট তৈরি করো, ওকে, পেস্ট তৈরি করো, গাছের পাতাকে পিষে ওই পেস্টটাকে হচ্ছে যে কোথায় নিছে, এই ক্যালসিয়াম কার্বনেটের উপরে নিচে। আচ্ছা, এরপর আস্তে আস্তে বুঝবা পুরো কিসের পাতা, এই যে কোনো পাতা হবে, হ্যাঁ যে কোনো পাতা, যে কোনো সবুজ পাতা। কারণ তোমরা জানো যে গাছের যে পাতা থাকে, পাতার মধ্যে কিন্তু বিভিন্ন উপাদান থাকে। কি কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের মধ্যে আবার ভাগ আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। তারপরে গাছের পাতার মধ্যে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে, যেমন ধরো হচ্ছে কি কি ক্যারোটিন, জ্যান্থোফিল, কি বলে সায়ানিন, এই টাইপের বিভিন্ন রঞ্জক পদার্থ। আচ্ছা দেখো ভিডিওটা দেখো, মনোযোগ দিয়ে দেখো। He found that as the leaf extract passed down the column, the chlorophyll pigments present in the leaf আচ্ছা, এই যে এখানে আমরা করলাম কি, প্রথমে আমরা পুরো কলামটাকে হচ্ছে যে কি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে পূর্ণ করলাম। এরপরে ওই ক্যালসিয়াম কার্বনেটের উপরে আমরা হচ্ছে যে এই পাতার পেস্ট আমরা এখানে নিলাম, নিয়ে তারপরে আমরা বাইরে থেকে একটা তরল পদার্থ এখানে যুক্ত করলাম। এই যে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কি হচ্ছে যে তুমি বাইরে থেকে একটা লিকুইড এখানে তুমি অ্যাড করছো, ওকে। তো অ্যাড করলে কি হচ্ছে দেখো, এই যে
সেপারেশন অফ ক্লোরোফিল পিগমেন্টস মানে কি ক্লোরোফিলের মধ্যে যে উপাদানগুলো থাকে, ক্লোরোফিল বলতে তো শুধু ক্লোরোফিল মানে ক্লোরোফিলের মধ্যে অনেকগুলো কি ছোট ছোট উপাদান থাকে, সো ওই উপাদানগুলো কি হয়ে যাচ্ছে দেখো সেপারেট হয়ে যাচ্ছে। Calcium carbonate packed in a column is known as stationary phase. এরকম কোন একটা ওয়ার্ড দেখো এখানে কি বলছে যে ক্যালসিয়াম কার্বনেট যেটা এটা কি হিসেবে কাজ করে স্টেশনারি ফেজ। স্টেশনারি ফেজের বাংলা হচ্ছে স্থির দশা। আর স্থির দশা মানে কি যে দেখো এই ক্যালসিয়াম কার্বনেট যে উপাদানটা তুমি কলামের ভিতরে নিছো আর এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু এখানে কোনো মুভমেন্ট নেই। ক্যালসিয়াম কার্বনেট কলামের মধ্যে ফিক্সড হয়ে গেছে না, কলামের মধ্যে ফিক্সড অর্থাৎ এটার কোনো মুভমেন্ট নাই। যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের কোনো মুভমেন্ট নাই, কোনো চলাচল নাই, এটা কলামের ভিতরে ফিক্সড একটা উপাদান হিসেবে আছে, এই জন্য এটাকে কি বলা হয় স্টেশনারি ফেজ বা বাংলাতে কি বলে স্থির দশা। তুমি খাতার মধ্যে ওয়ার্ডগুলো লেখো। না সলিড অন্তত তুমি কলমের পুরো কলমটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে পূর্ণ করছো। ফাঁকা ফাঁকা বলতে পাতা নিছিলাম পাতা প্রবলেম নাই, এইভাবে উপাদানগুলো আলাদা হবে, এটাই তো ইন্টারেস্টিং বিষয়। তুমি লিখো প্রথম যে ওয়ার্ডটা রিলেটেড প্রথম ওয়ার্ডটার নাম কি স্থির দশা বা স্টেশনারি ফেজ। কি পাতা মনে হচ্ছে এটা এই যে কিছু একটা গাছের পাতা আছে না একটু পাতাটার উপর একটু ছোপ ছোপ থাকে কাটা কাটা থাকে কি পাতা আমার তুমি যে কোনো গাছের পাতা নিতে পারবে। তামাক পাতা তামাক পাতা দিয়ে তুমি কি করবা এত পাতা তামাক পাতা আরো তো পাতা আছে তামাক পাতার মধ্যে গাঁজা পাতা বলতে কয়েকদিন আগে ইসলামী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাঁজা পাতার চাষ পাইছে, মানে ওখানে একটা ছাত্র হলের মধ্যে গাঁজা চাষ করেছে। বীজ কোথায় পাওয়া যায়? চারা চারা এগুলো কিনতে গাঁজা পাতার চারা কিনবা পাওয়া যায় পাওয়া যায় তবে ওইভাবে ওপেনলি কিনতে পাওয়া যায়, ওপেনলি কিনতে হবে। নেশাখোর দিয়ে ভরা কথাটা বুঝলেন, ভার্সিটিগুলো নেশাখোর দিয়ে ভরা। মেয়েরাও নেশা করে ভাই জানি না। এখন অবশ্য ইয়া চলে আসছে, ভেপ চলে আসছে বর্তমানে, ঠিক আছে? এখন ওরকম নেশা কেউ করে না, সবাই একটু মডার্ন নেশা করে, ঠিক আছে? মডার্ন দেখবা যে গুলশান ধানমন্ডি গেলে দেখবা যে মেয়েরা এরকম একটা ভেপ নিয়ে বুকের মধ্যে ঢুকে রাস্তায়, ঠিক আছে? আমরা ডাইভার্টে যাচ্ছি। চলো স্টেশনারি ফেজটা কি বলি না, স্টেশনারি ফেজ হচ্ছে যে কলামের মধ্যে যে উপাদানটা স্থির থাকবে, যার কোনো চলাচল থাকবে না, তাকে বলে স্টেশনারি ফেজ। ওকে, স্টেশনারি ফেজ বেসিক্যালি কি একটা কেমিক্যাল, একটা রাসায়নিক পদার্থ যার কোনো চলাচল নাই, তাকেই আমরা স্টেশনারি ফেজ বা স্থির দশা বলি। আচ্ছা, mixture of ether and ethanol is known as the mobile phase. The mobile phase moves down. এখানে তুমি কি করছো, তুমি ক্যালসিয়াম কার্বনেট নিয়ে ক্যালসিয়াম কার্বনেটের উপরে তুমি পাতার পেস্ট নিছো, ওকে? এরপরে তুমি ওইটার উপরে আবার কি ঢালছো, ইথার অথবা কি ইথানল, না বাইরে থেকে তুমি একটা লিকুইড ঢালছো। এখন এই ইথার বা ইথানল হচ্ছে যে এই কলামের গা বেয়ে বেয়ে কোথায় নামবে, নিচের দিকে নামবে। ক্যালসিয়াম কার্বনেটের কোনো মুভমেন্ট নাই, কিন্তু ইথানল ঢাললে ওই ইথানলগুলো এই ক্যালসিয়াম কার্বনেটের ভিতর দিয়ে কোথায় নামবে, নিচের দিকে নামবে। তার মানে ইথার বা ইথানলের একটা কি থাকবে, কলামের ভিতরে একটা মুভমেন্ট থাকবে, একটা চলাচল থাকবে। এই জন্য এটাকে কি বলা হয় মোবাইল ফেজ। মোবাইল মানে হবে মোবাইল না, এই মোবাইল না, ঠিক আছে? মোবাইল মানে হচ্ছে ডাইনামিক বা কি গতিশীল, ঠিক আছে? আচ্ছা, Column along with the sample
যার উপাদানগুলোকে তুমি পৃথক করবা সেটা হচ্ছে কি অ্যানালাইট। The pigment so obtained is known as chromatograph. Now, besides all these two, বলছে যে এই ক্লোরোফিলের মধ্যে যে উপাদানগুলো আছে বা ক্লোরোফিলের মধ্যে যে পিগমেন্টগুলো আছে এই পিগমেন্টগুলোর নাম কি দেওয়া হয়েছে ক্রোমাটোগ্রাম। ক্রোমাটোগ্রাম, ঠিক আছে? এখানে আরো সহজ ওয়ার্ড আছে, একটু কঠিন ওয়ার্ড এখানে ইউজ করছে। there are also some similar terms used in chromatography. So let's see each of them. Mobile তাহলে phase. ক্রোমাটোগ্রাফি বোঝার জন্য আগে ক্রোমাটোগ্রাফির ওয়ার্ডগুলো বুঝতে হবে, কোন জিনিসটাকে কি নামে ডাকে। এটা তুমি যদি প্রপারলি একবার বুঝতে পারো তাহলে তুমি ক্রোমাটোগ্রাফি খুব সহজেই বুঝতে পারবে। আচ্ছা ওকে, দেখো এখানে বলা হচ্ছে, দেখো কি বলা হচ্ছে, Also known as diluent. এই যে ইথার বা ইথানল যেটা আমরা যুক্ত করলাম বাইরে থেকে, যেটা হচ্ছে যে কলামের গা বেয়ে নিচের দিকে নামলো, এটার আরেকটা নাম কি এলুয়েন্ট। দেখো এলুয়েন্ট শব্দটা আসছে মূলত সলভেন্ট থেকে। তোমরা সলভেন্ট পড়ছো না? সলভেন্ট, সলভেন্ট শব্দের অর্থ কি দ্রাবক না? দ্রাবক। তো ওই সলভেন্ট শব্দটারই ক্রোমাটোগ্রাফি ভাষায় নাম কি এলুয়েন্ট। নরমালি তুমি যাকে দ্রাবক বলো, নরমাল ল্যাঙ্গুয়েজে যাকে তুমি দ্রাবক বলো, ক্রোমাটোগ্রাফির ভাষায় সলভেন্টের নাম কি এলুয়েন্ট। আলটিমেটলি যখন তুমি এলুয়েন্ট শব্দটা শুনবা তখন তুমি বুঝে নিবে এটা আলটিমেটলি সলভেন্ট কি কি বোঝানো হচ্ছে বা দ্রাবক কি বোঝানো হচ্ছে। আচ্ছা, The mobile phase leaving the column is known as diluent. And the sample that is coming out from the column is known as diluite. ওকে, এই যে ক্লোরোফিলের যে পিগমেন্টগুলো যেগুলো তোমার সেপারেট হলো, এগুলা কি কলাম থেকে বের হয়ে যাবে না? এই উপাদানগুলোকে আমরা কি বলে থাকি এলুআইট। এলুআইট মানে হচ্ছে ইথার বা ইথানল বা যেটা আমাদের মোবাইল ফেজ ছিল, যেটা কলামের মধ্যে চলমান ছিল, তাকে নাম আমরা কি দিচ্ছি এলুয়েন্ট। আর ক্লোরোফিলের মধ্যে যে পিগমেন্টগুলো ছিল এই পিগমেন্টগুলোর নাম আমরা কি দিচ্ছি এলুআইট, ঠিক আছে? এটাই। Let's see how chromatography works. So, এবার chromatography কিভাবে কাজ করে দেখো। column, the chlorophyll pigment এই দেখো ক্লোরোফিলের মধ্যে বিভিন্ন টাইপের পিগমেন্ট থাকে। ওকে, তো এই পিগমেন্টগুলোকে তারা এরকম বিভিন্ন ছবির মাধ্যমে দেখাইছে। প্রথমে কিছু পিগমেন্ট আছে এরকম গোলাকার দেখাইছে, কিছু স্টার, কিছু ট্রায়াঙ্গেল, কিছু রেক্টেঙ্গেল বা স্কয়ার, ঠিক আছে? ওকে, present in the sample are absorbed on the stationary phase. Next, when the mobile phase is passed down the column, ওকে, তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা কলামের মধ্যে প্রথমে কি নিব বলো? কলামের মধ্যে আমরা নিছিলাম কি ক্যালসিয়াম কার্বনেট, সেটা আমাদের কি ছিল স্টেশনারি ফেজ বা স্থির দশা। দেন আমরা ওই ক্যালসিয়াম কার্বনেটের উপরে আমরা কি রাখলাম, আমরা হচ্ছে না লিফ এক্সট্রাক্ট বা পাতার যে পেস্ট ছিল তাকে আমরা রাখলাম। ওকে, এখন এই পাতার পেস্টের মধ্যে কয়টা পিগমেন্ট আছে? চারটা পিগমেন্ট। 1 2 3 4 চারটা পিগমেন্ট। তাহলে আমাকে চারটা পিগমেন্টকে সেপারেট করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? ওকে, এরপরে আমরা কি করলাম, বাইরে থেকে কি ঢালতেছি দেখো ইথার বা ইথানল আমরা ঢালতেছি। তাহলে ইথার বা ইথানল কি কলামের গা বেবে কোথায় নামবে? নিচের দিকে নামবে। তাহলে এটা কি ফেজ হবে, মোবাইল ফেজ নাকি স্টেশনারি ফেজ? মোবাইল ফেজ। কি ফেজ? মোবাইল ফেজ। মানে যেটা চলবে, যেটা চলমান তাকে বলবো মোবাইল ফেজ, আর যেটা ফিক্সড তাকে বলবো কি স্টেশনারি ফেজ। ওকে, আচ্ছা এখন দেখো কি হচ্ছে। the chlorophyll molecules have two options, either to remain in stationary phase or to enter the mobile phase. The molecules that are more soluble in mobile phase enters the mobile এবার একটা phase. মজার ব্যাপার দেখো, এটা খুবই বড় একটা ওয়ার্ড। দেখো ইথার বা ইথানল কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। ওকে, নিচের দিকে নামবে। এবার আসো ক্লোরোফিলের মধ্যে কয়টা পিগমেন্ট আছে? চারটা পিগমেন্ট আছে। গোল্লা, ত্রিভুজ, ধরো বর্গ, এগুলো দেখতে এরকম না, জাস্ট খালি সেপারেট করার জন্য এরকম প্রতীক দেখাইছে। এখন আবার লক্ষ্য করো এই চারটা পিগমেন্টের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি নিচে নামতেছে কোনটা? স্টার। এটা সবার আগে নিচে নামছে না? দেখো। ওকে, কেন এটা সবার আগে নিচে নামলো? কারণ এই স্টার যে পিগমেন্ট আছে এইটার দ্রাব্যতা কোথায় বেশি? এই ইথার অথবা ইথানলে বেশি। অর্থাৎ স্টার যে পিগমেন্টটা এটার দ্রাব্যতা স্টেশনারি ফেজে কম, স্টেশনারি ফেজে কম, কিন্তু মোবাইল ফেজে কি বেশি, যার জন্য এটা মোবাইল ফেজের সাথে সাথে কোথায় নেমে যাচ্ছে? নিচের দিকে নেমে যাচ্ছে।
অর্থাৎ যার দ্রাব্যতা বা যে উপাদানের দ্রাব্যতা মোবাইল ফেজে বেশি, ওইটা মোবাইল ফেজের সাথে সাথে কোন দিকে নামবে, নিচের দিকে নেমে যাবে। ওকে, এরপরে কে নামতেছে, এই বর্গ, এটা একটু লেটে নামবে নিচের দিকে। কেন? কারণ এটা দ্রাব্যতা কি মোবাইল ফেজে কিছুটা কম, ঠিক আছে। এরপরে দেখো ত্রিভুজটা একটু পরে নামবে, এটার দ্রাব্যতা মোবাইল ফেজে কি আরো কম। আর যেটা তোমার ত্রিভুজ সার্কেল ছিল, গোল্লা ছিল, এইটার দ্রাব্যতা কি সবচাইতে কম কোথায়, মোবাইল ফেজে। এই জন্য কি এটা কিন্তু নিচে নামতেছে না, এটা সবার উপরে আছে। লেখে কি লিখছে দেখো, বলছে দেখো molecules more soluble in mobile phase moves fast, কারণ মোবাইল ফেজও নিচের দিকে নামতেছে। তাহলে যার দ্রাব্যতা মোবাইল ফেজে বেশি, সেও কি মোবাইল ফেজের সাথে সাথে কোথায় নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে। ওকে, আরেকটা জিনিস লিখছে দেখো, molecules less soluble in mobile phase takes longer time to move, ঠিক আছে। তাহলে যার দ্রাব্যতা মোবাইল ফেজে কম, সে একটু দেরিতে সে নিচে নামবে, বা কি একটু দেরিতে নিচে নামবে। Other molecules that are less soluble in mobile phase spends more time on the stationary phase and moves slowly. ওকে, তাহলে দেখো যেই পিগমেন্টটার দ্রাব্যতা মোবাইল ফেজে কম, সে কি কলামে বেশিক্ষণ ধরে অবস্থান করবে না, বলো তো? কারণ সে একটু পরে আলাদা হবে। কথাটা বুঝতে পারছো কিনা? তাইলে প্রত্যেকটা উপাদান কলামে যতক্ষণ থাকে, এই টাইমটার একটা নাম আছে, এটাকে আমরা বলি রিটেনশন টাইম। কি টাইম? এটা তোমরা খাতায় লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। লিখো যে প্রতিটি উপাদান মানে প্রতিটি পিগমেন্ট কলামে যতক্ষণ অবস্থান করে, 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 তাকে বলা হয় রিটেনশন টাইম। তাকে বলা হয় রিটেনশন টাইম। তাকে বলা হয় রিটেনশন টাইম, RETEN, রিটেন, TION, রিটেনশন। তারপর লিখো বাইরে থেকে যে দ্রাবক ঢালা হয় তাকে বলা হয় এলুয়েন্ট। বাইরে থেকে যে দ্রাবক ঢালা হয়, এই যে আমরা ইথার বা ইথানল ঢালতেছি বাইরে থেকে যে দ্রাবক ঢালা হয় তাকে বলা হয় এলুয়েন্ট। তাকে বলা হয় এলুয়েন্ট, ELUENT, এলুয়েন্ট। আর প্রতিটি পিগমেন্টকে বলা হয় এলুয়েট। আর পাতার পেস্টকে বলা হয় অ্যানালাইট। পাতার পেস্টকে বলা হয় এলুয়েট, ELUATE, এলুয়েট। আর পাতার পেস্টকে বলা হয় অ্যানালাইট। অ্যানালাইট মানে হচ্ছে তুমি পাতার যে পেস্ট আছে ওইটা নিছিলা না, ওইখান থেকে তো তুমি পিগমেন্টগুলোকে আলাদা করছো নাকি? তাহলে পাতার পেস্টকে তুমি অ্যানালাইসিস করতেছো, এই জন্য এটাকে বলা হয় অ্যানালাইট। তাহলে শব্দগুলো বুঝো। তাহলে ক্রোমাটোগ্রাফ রিলেটেড ওয়ার্ডগুলো কি? প্রথম ওয়ার্ডটা ভাইয়া কি ছিল? স্টেশনারি ফেজ, যে কলামের মধ্যে কি থাকে, স্থির থাকে। এবারে চলে কি মোবাইল ফেজ, যে কলামের মধ্যে চলে তাকে বলে মোবাইল ফেজ। যার উপাদানগুলোকে সেপারেট করব তাকে কি বলবো, অ্যানালাইট। ওকে, আর যে উপাদানগুলো বা যে পিগমেন্টগুলো সেপারেট হবে ওগুলোকে কি বলতেছি, এলুয়েট। আর বাইরে থেকে যে দ্রাবকগুলো আমরা ঢালতেছি তাকে আমরা কি বলতেছি, এলুয়েন্ট। আর প্রতিটা পিগমেন্ট কলামে যতক্ষণ অবস্থান করে তাকে কি বলা হয়, রিটেনশন। এগুলো হচ্ছে ক্রোমাটোগ্রাফির ওয়ার্ড। আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে ভিডিও দেখতে। Hence, separation occurs due to the difference
differential partitioning of sample between the mobile phase. আচ্ছা এই কথা দিয়ে কি বুঝতে দেবো বলছে সেপারেশন অকার্স ডিউ টু ডিফারেন্সিয়াল পার্টিশনিং বিটুইন দ্য মোবাইল এন্ড স্টেশনারি ফেজেস এই কথার অর্থ কি কয়টা পিগমেন্ট ছিল চারটা পিগমেন্ট স্টার যেটা এটা কি সবার আগে আলাদা হয়েছে না কলাম থেকে এর মানে মোবাইল ফেজে এটা দ্রাব্যতা কি সবচেয়ে বেশি আর স্টেশনারি ফেজে এটা দ্রাব্যতা কি সবচেয়ে কম কারণ এটা স্টেশনারি ফেজে থাকতে যাচ্ছে না সে বলতেছে আমি কলাম থেকে কি হয়ে যাব বের হয়ে যাব আর যেটা মনে করো এখানে ত্রিভুজের যেই পিগমেন্টটা আছে দেখো এটা সবার শেষে আলাদা হচ্ছে না কলাম থেকে সবার শেষে কলাম থেকে বের হবে এর কথার অর্থ কি এই কথার অর্থ হচ্ছে এই পিগমেন্টটার মোবাইল ফেজে দ্রাব্যতা সবচেয়ে কম কিন্তু স্টেশনারি ফেজে দ্রাব্যতা কি সবচেয়ে বেশি কথাটা বুঝতে পারছো ওকে তাহলে এই যে স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজে উপাদানগুলোর দ্রাব্যতার পার্থক্যের কারণে কোন কোন উপাদান আগে আলাদা হবে কোন কোন উপাদান কি পরে আলাদা হবে সো এটাই হচ্ছে আমাদের ক্রোমাটোগ্রাফি কথাটা বুঝতে পারছো কি দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে আমরা উপাদানগুলোকে কি করে ফেলতেছি আলাদা করে ফেলতেছি নাহলে তুমি জীবনেও কি এভাবে গাছের পাতা থেকে পেস্ট নিয়ে তুমি জীবনে ক্লোরোফিলগুলোকে আলাদা করতে পারবা চেষ্টা করে দেখো তো অন্য কোনো টেকনিকের সাহায্যে পারবা And stationary phase. There are different types of chromatography. এই যে বিভিন্ন টাইপের ক্রোমাটোগ্রাফি আমাদের কাছে अवेलेबल আছে যেমন পেপার ক্রোমাটোগ্রাফি এটা তোমাদের বইতে আছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এটা তোমাদের বইতে আছে এটা পড়াবো কলাম ক্রোমাটোগ্রাফি তোমাদের আছে বইতে এটা পড়বো আমরা এই প্রথম তিনটা পড়বো এই তিনটা আমাদের সিলেবাসে আছে এবার আছে অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফি আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি জেল পারমিয়েশন ক্রোমাটোগ্রাফি গ্যাস ক্রোমাটোগ্রাফি এগুলো তোমাদের সিলেবাসে নাই নামগুলো জেনে রাখো বইতে নাম লেখা আছে ঠিক আছে সো এগুলা তোমাদের লাগবে না তোমাদের পড়া লাগবে Graphy, column chromatography, affinity chromatography, gel permeation chromatography, gas chromatography, etc. These all will be discussed in upcoming videos. So এটা শেষ আমরা পরের ভিডিওতে যাই এখন আমরা করব কলাম ক্রোমাটোগ্রাফি না এতক্ষণ আমরা ক্রোমাটোগ্রাফির বেসিক শিখছি ক্রোমাটোগ্রাফির ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি Here everyone, we're back at Mr. Basics here. Let's talk about column chromatography. Column chromatography is a পুরুষ না মহিলা আমি কিছু chromatography technique in which separation is carried out in column. The column is filled with a stationary phase which can either be কলাম কি দ্বারা পূর্ণ করা হবে একটা স্টেশনারি ফেজ দ্বারা যেটা ফিক্স থাকবে কলামের ভিতরে কি কি হতে পারে এটা সিলিকা সিলিকা মানে সিলিকন ডাই অক্সাইড অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম অক্সাইড সেলুলোজের স্ট্রাকচার অনেক জটিল ঠিক আছে এগুলো কোথায় থাকবে কলামের মধ্যে তুমি পূর্ণ করো পুরো কলামটাই এইটার মধ্যে থেকে মানে এটা কঠিন অবস্থা হ্যাঁ এগুলো সব সলিড স্টেট ওকে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া যাবে silica, aluminium, or cellulose. The bottom of the column is packed with cotton or glass wool কলামের to যে নিচের support অংশটা এটা হচ্ছে একটা কটন বা গ্লাস উল দিয়ে এরকম তোমার পেঁচানো থাকে the stationary phase. The column preparation is usually carried out by two methods. Number 1, wet method, and number 2, dry method. In wet method, the stationary phase is mixed with the mobile phase to make a slurry and then packed in the column. In dry method, the powdered stationary phase is directly added to the column. Once the powdered stationary phase is packed, the mobile phase is flushed in the column to make it wet. Now, any of the method can be used for column preparation. However, care must be taken to avoid any bubbles in the column while packing the stationary phase. Let's see the working of column chromatography. The sample তো প্রথমে কি করলাম আমরা দেখো আমরা প্রথমে একটা কলাম নিলাম পুরো কলামটা আমরা একটা কি অ্যালুমিনিয়াম বা সিলিকা বা কি ছিল সেলুলোজ দিয়ে আমরা হচ্ছে পূর্ণ করলাম এটা কলামের মধ্যে ফিক্স আছে এর নাম কি স্টেশনারি ফেজ বা বাংলা কি বলবো স্থির দশা আমরা বলবো স্থির দশা ওকে আচ্ছা এরপরে কলামের নিচের অংশটা আমরা হচ্ছে যে গ্লাস বা গ্লাস উল বা কটন দিয়ে পেঁচাই দিলাম আচ্ছা এবার আমরা ঠিক স্টেশনারি ফেজের ঠিক উপরে আমরা কি ঢালবো স্যাম্পল মানে কি যার উপাদানগুলোকে আমরা কি করতে চাই পৃথক করতে চাই তাহলে স্যাম্পলটার ক্রোমাটোগ্রাফির নাম কি হবে বলো কিছুক্ষণ আগে পড়াইছি অ্যানালাইট তাহলে ক্রোমাটোগ্রাফির ভাষায় স্যাম্পলটার নাম কি হবে অ্যানালাইট যার উপাদানগুলোকে আমি সেপারেট করতে চাচ্ছি
এখানে বল দিয়ে পেঁচালো, হ্যাঁ বল দিয়ে পেঁচালো, যাতে করে উপাদানগুলো স্মুথলি তোমার সেপারেট হতে পারে। নাইলে হচ্ছে যে একটা উপাদান যখন কলামের নিচে চলে আসবে আরেকটা উপাদানও চলে আসতে পারে, তখন দেখা যাবে দুইটা উপাদান একসাথে পৃথক হয়ে যাচ্ছে, তখন আবার এগুলো ঝামেলা হবে। ঠিক আছে, is loaded with the mobile face on the top of the column. Once the sample is loaded, the mobile face is continuously passed to column. স্যাম্পল দেওয়ার পর এরপরে কি করব? এরপর আমরা কি ঢালবো? এখানে বাইরে থেকে একটা মোবাইল ফেজ বা একটা দ্রাবক যুক্ত করব আমরা। ঠিক আছে, এটা কি হতে পারে? ইথার হতে পারে, ইথানল হতে পারে, অ্যাসিটোন হতে পারে, এনি সলভেন্ট। এই যে মোবাইল ফেজ ইজ কন্টিনিউয়াসলি অ্যাডেড টু দ্য কলাম ডিউরিং সেপারেশন, মানে তোমাকে কন্টিনিউয়াসলি অ্যাড করে যেতে হবে। Separation. The mobile phase moves down the column because of gravity. কলামের গায়ে নিচে Separation of molecules occurs. স্যাম্পলের মধ্যে কি ছিল? কোন রং ছিল? The differences in দেখো কতগুলো কালার হয়ে গেছে, তো কত জোস, সবুজ, কমলা, আকাশী, বেগুনি কালার। এটা কি কালার? এটা ইন্ডিগো না, না কি কালার আলাদা বলছে না, মাটি কালার হবে না। তো উপরেরটা মাটি কালার। interaction with the mobile phase and the stationary phase. তাহলে বলো সবার আগে সেপারেট হচ্ছে কি? কোনটা? সবুজ। সবুজ কালারটা সবার আগে সেপারেট হচ্ছে, মানে সবুজ কালারটার মোবাইল ফেজের প্রতি অ্যাফিনিটি বা আকর্ষণ সবচেয়ে বেশি। এ মোবাইল ফেজের সাথে সাথে নিচের দিকে নেমে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি শো করছে। আর এই যে উপরে যেটা আছে, যেটা ছাই কালার বা মাটি কালার, যেটা এইটা দেখো, এটা কিন্তু মোটেই নিচে নামতেছে না, কারণ এ বলতেছে না ভাই আমি মোবাইল ফেজের সাথে থাকবো না, আমি কলামেই থাকতে চাই। ঠিক আছে, এরকম। For example, the green molecules interact. এই যে দেখো কি লিখছে, ডার্ক ব্লু। ও এটা হচ্ছে ডার্ক ব্লু, সরি আমরা কি বলবো, ডার্ক ব্লু এন্ড পার্পল মলিকিউলস। এই যে এটা হচ্ছে ডার্ক ব্লু, এটা হচ্ছে পার্পল। ঠিক আছে, পার্পল মলিকিউলস ইন্টারঅ্যাক্টস মোর উইথ স্টেশনারি ফেজ, তার মানে এরা কলামে থাকতে চায়। এরা বলতেছে ভাই আমি আলাদা হব না কলাম থেকে, আমি কলামকে ভালোবাসি, আমি কলামের ভিতরে সংসার করব। ঠিক আছে, ওকে, বাকিরা আলাদা হয়ে যায় এরকম। এই যে আর বলছে গ্রিন মলিকিউলস ইন্টারঅ্যাক্টস মোর উইথ মোবাইল ফেজ। ঠিক আছে, বলতেছে ঠিক আছে ভাই মোবাইল ফেজ নিচের দিকে নামতেছে, গ্রিন মলিকিউলস মোবাইল ফেজ দেখা দেখি সেও কি নিচের দিকে নেমে যাচ্ছে। More with the mobile phase and moves fast down the column, while the dark blue and the violet molecules interact more with the stationary phase and hence move slowly. To increase the flow rate of the mobile phase, কার রিটেনশন টাইম এখানে সবচেয়ে বেশি? না, ডার্ক ব্লু যে এলিমেন্ট আছে বা যে উপাদানটা আছে, এটা রিটেনশন টাইম সবচেয়ে বেশি, কারণ এটা কলামে সবচেয়ে কি বেশিক্ষণ ধরে অবস্থান করবে, সবার শেষে এটা আলাদা হবে। ঠিক আছে, তাহলে এটা কলামে এই উপাদানটার অবস্থান কি, অবস্থানের সময়টা সবচেয়ে বেশি, এই জন্য এটা রিটেনশন টাইম সবচেয়ে বেশি। আর গ্রিনের রিটেনশন টাইম কি সবচেয়ে কম, এটা তো সবার আগে আলাদা হয়ে যাচ্ছে কলম থেকে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এরকম কিন্তু তুমি যখন ল্যাবে ক্রোমাটোগ্রাফি তুমি করবা, এটা তোমাদের এখন হয়তো বা করা লাগবে, যদি ভবিষ্যতে কেমিস্ট্রি করবা, কিন্তু তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি করো, বায়োকেমিস্ট্রি একটা সাবজেক্ট আছে না, বায়োকেমিস্ট্রি, যদি তোমরা বায়োকেমিস্ট্রি পড়ো তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ক্রোমাটোগ্রাফি করানো হবে, কারণ বায়োকেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। ওখানে কিন্তু তোমাকে প্রায় বিভিন্ন উপাদান থেকে কি ওই মানে একটা বিশাল বড় যৌগ থেকে তার ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলোকে কি করা লাগবে, পৃথক করার প্রয়োজন পড়বে, প্রায় এটা করার প্রয়োজন পড়বে, তখন তোমাকে কিন্তু এই ক্রোমাটোগ্রাফি টেকনিক ইউজ করতে হবে ইন দ্য ল্যাব। ঠিক আছে, তো বায়োকেমিস্ট্রি পড়লে তোমরা ক্রোমাটোগ্রাফি একদম হাতে কলমে তোমরা ল্যাবে গিয়ে শিখবা। তাহলে তোমরা ছবি দেখতেছো, ভাই আমার এখানে মানে সেটআপ নাই, এগুলো অনেক, এইগুলো সেটআপ করতে আমার কয়েক লাখ টাকা খরচ হবে, কথাটা বুঝতে পারছো? তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ল্যাবগুলো এগুলো অনেক টাকা খরচ করে বানায়। যেমন আমাদের একটা কম্পিউটার ল্যাব ছিল, ওই ল্যাবের ভ্যালু হচ্ছে 5 কোটি টাকা, সরকার দিছে 5 কোটি টাকা, 5 কোটি টাকা দিয়ে পুরো বিএন কলেজ কিনা যাবে। ঠিক আছে, একটা ল্যাবের ইকুইপমেন্টের দাম কত? 5 কোটি। তারপরে তোমার ট্রিপল ডিপার্টমেন্টে যে জেনারেটরগুলো থাকে, যে মেশিনগুলো থাকে, এগুলো এক একটা দাম 70 লাখ 80 লাখ। তুমি যদি ওগুলা ইউজ করতে যাও, তুমি যদি যত নষ্ট করো তোমাকে 70 লাখ টাকা দিতে হবে জরিমানা। ঠিক আছে, 14 পুরুষ বেচলে তো 70 লাখ টাকা। ঠিক আছে, ওরা জামা তোমার কিছু টাকা দিতে হবে। 5 কোটির লেভে কি কম্পিউটার কিডনি বেচলেও তো হবে না, একটা মার দিতে পারলে তো কামাই গেছে। 5 কোটির লেভে কি ধরনের কম্পিউটার থাকে? 5 কোটির লেভে কি ধরনের কম্পিউটার থাকে? বলে এক একটা কম্পিউটারের দাম তোমার 15 লাখ 20 লাখ টাকা, অনেক হাই কনফিগারেশন। or pressurized gas like argon or nitrogen can be used. তুমি চাইলে উপর থেকে গ্যাস চালনা করে
আরো দ্রুত গতিতে ক্রোমাটোগ্রাফিটা সম্পন্ন করতে পারবা। এই যেখানে লেখা আছে হাই ফ্লো রেট পাম্প অথবা কম্প্রেস গ্যাস লাইক আর্গন ও নাইট্রোজেন, মানে উপর থেকে তুমি গ্যাস ঢালো, তো ওই গ্যাসের একটা বাড়তি চাপের কারণে উপাদানগুলো কি আরো আগে আলাদা হয়ে যাবে। তো এটাও করা যায়। Once the separation is completed, the samples are usually collected as fractions. এই যে গ্রিনটাকে তারা সেপারেট করে ফেললো, এই যে আলাদা আলাদা পাত্রে তারা কি আলাদা করে ফেললো, কি ছিল কি হয়ে গেল প্রত্যেকটা কালার The mobile phase leaving the column is known as এই যে একদম একটু আগে বলছিলাম যে স্যাম্পল লিভিং কলাম, মানে এই যে উপাদানগুলোকে কি বলা হয় এলুয়েট। অ্যাকচুয়ালি একটু এখানে একটু ভিন্ন শব্দ ইউজ করছে। তোমাকে যেটা বলছিলাম যে যেই উপাদানগুলো কলাম থেকে লিভ নিবে ওগুলোকে তুমি কি বলবা এলুয়েট বলবা, এলুয়েট বলবা। আর মোবাইল ফেজের নাম আমরা কি দিয়েছিলাম এলুয়েন্ট, এলুয়েন্ট। eluate, while the sample molecules leaving the column is called eluite. Now, depending on the type of stationary phase used, there can be several types of column chromatography. If the stationary phase is adsorbent কলাম material ক্রোমাটোগ্রাফির মধ্যে আবার ভাগ আছে। like alumina or যদি silica, তুমি স্টেশনারি ফেজ হিসেবে কি ইউজ করতাম সিলিকা আর অ্যালুমিনা, তখন ওই ক্রোমাটোগ্রাফির নাম কি হতো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের বাংলা হচ্ছে অধিশোষণ, আর অ্যাবজর্পশনের বাংলা হচ্ছে কি শোষণ। ঠিক আছে, দুটো ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট। then it's known as adsorption chromatography. If the stationary phase is ion exchange আয়ন resin, এক্সচেঞ্জ রেজিন then ইউজ it's করলে known এটা as বোঝা ion যাবে exchange আয়ন chromatography. এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। If the stationary phase is Ligand attached যেগুলো to আমরা the পঞ্চম ligand পর্বে that binds a specific affinity molecule such as chromatography. protein or enzyme, then it is known as affinity chromatography. And if the stationary phase is a porous gel permeate, then it is known as gel permeation chromatography. এগুলো আমাদের সিলেবাস নেই, একটাও সিলেবাস নেই। আমাদের কলাম শেষ। সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা গান লোড করা হয়। চলো এখন আমরা বলবো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। But its basics here, let's talk about thin layer chromatography. Thin layer chromatography is based on adsorption chromatography. In this method, the adsorbent material is coated on glass slide, plastic surface, or a thinner solid surface. আচ্ছা দেখো এখানে কি হয় বলছি প্লিজ। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে যে কাজটা করা হয়, প্রথমে তোমার হচ্ছে যে এরকম একটা গ্লাস প্লেট নেওয়া হয়, একটা রেক্টেঙ্গুলার গ্লাস প্লেট নিয়ে ওই পুরো গ্লাস প্লেটটাকে তুমি অ্যালুমিনা অথবা সিলিকার কোটিং দিয়ে পূর্ণ করবে। কোটিং বুঝো তো, মানে জাস্ট পুরো গ্লাস প্লেটের উপরে কার একটা আস্তরণ সৃষ্টি করবা, অ্যালুমিনিয়া বা সিলিকার আস্তরণ তুমি সৃষ্টি করবা। তো যেহেতু তুমি অ্যালুমিনিয়াম বা সিলিকার একটা কোটিং ক্রিয়েট করবা এই গ্লাস প্লেটের উপরে, তাহলে এটা কিন্তু মুভ করবে না। তাহলে এই অ্যালুমিনিয়াম বা সিলিকাকে তখন আমরা কি বলতে পারবো স্টেশনারি ফেজ, যেহেতু এটা মুভ করবে না, এটা ফিক্স থাকবে। This coating is done in such a way that the thickness of adsorbent material is usually between 0.1 to 0.3 millimeters. তুমি যে কোটিংটা দিবা তার পুরুত্ব কত হবে 0.1 মিলিমিটার থেকে 0.3 মিলিমিটার পর্যন্ত। Adsorbent material is coated, the plates are kept in oven. This causes removal of residual moisture from the plates. এটাকে ওভেনের মধ্যে কোটিং দেওয়ার পর এটাকে ওভেনের মধ্যে রাখা হয়। ওভেনের মধ্যে রাখলে কি হবে, যদি কোনো জলীয় বাষ্প থাকে, কোনো ময়েশ্চার থাকে, সেটা কি উবে চলে যাবে। এগুলো তো ইম্পর্টেন্ট না। Once the plate is ready, the sample is applied near the bottom of the plate. Multiple samples. এরপরে যেটা করা হয়, এই এই গ্লাস প্লেটের উপরে এরকম একটা পেন্সিল দিয়ে এরকম একটা দাগ টানা হয়। ঠিক আছে, একটা দাগ টানবা তুমি, দাগ টেনে তুমি যেই স্যাম্পলের উপাদানগুলোকে পৃথক করতে চাও ওই স্যাম্পলের একটা ডট ডট নিবে। এরকম এই পয়েন্টে একটা ডট নিবা, এর একটা ডট নিবা, এর একটা ডট, এখানে একটা ডট, এরকম পাশাপাশি অনেকগুলো ডট তুমি নিবা। এই ডটগুলোকে ইউজ তোমার স্যাম্পল, মানে যেখান থেকে তুমি উপাদানগুলোকে বা কালারগুলোকে কি করতে চাও সেপারেট করতে যাচ্ছ সেটা। Or standards can be applied side by sides on the same plate. After sample application, the spots are allowed to dry. The plate is then kept vertically in a developing chamber that contains mobile phase solvent. এখন আমরা কি করলাম, পুরো গ্লাস প্লেটটাকে কার মধ্যে ডুবাই দিলাম, মোবাইল
ফেসের মধ্যে ডুবাই দিলাম, ঠিক আছে, ডুবাই দিলে এরকম। তো এখানে লক্ষ্য রাখতে হবে এই লাইনটা যাতে মানে তোমার যে পেন্সিল দিয়ে যে লাইনটা তুমি যে টানছো এই লাইনের নিচে যাতে লিকুইডগুলো থাকে, বুঝতে পারছো? এটা তোমাকে এনশিওর করতে হবে। ওকে, The solvent rises up the plate via এই দেখো chemical তো কি হচ্ছে। reaction. এখন কি হবে, তোমরা কোনো টিস্যু পেপার পানির মধ্যে ডুবাইছো, তো পানি কি টিস্যু পেপারের গা বেয়ে উপরের দিকে উঠতে থাকে না? এখানেও সেম জিনিসটাই হবে, ঠিক আছে। এই সলভেন্টটা এই গ্লাস প্লেটের গা বেয়ে কোথায় উপরের দিকে উঠতে থাকে, আর উপরের দিকে উঠলে কি হবে, এই যে দেখো এই যে লাল যে আমাদের স্যাম্পলগুলো ছিল এখান থেকে কালারগুলো কি হয়ে যাচ্ছে, দেখো সেপারেট হয়ে যাচ্ছে। As the solvent rises up, ডটগুলো না, ডট নিচে করা পড়বে, now the components of the sample get আলাদা হয়ে separated. যাচ্ছে। The separation of sample molecules occurs based on the difference in interaction with the mobile phase and the stationary phase. তাহলে দেখো, তাহলে এখানে সবচেয়ে এই যেটা হলুদ যেটা, এটা কি সবার উপরে, সরি সবার আগে উপরে উঠছে না? এর মানে কি মোবাইল ফেস কোন দিকে উঠতেছে? মোবাইল ফেস বা আমাদের যে সলভেন্ট এটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, এই হলুদটাও হচ্ছে যে উপরের দিকে উঠতেছে। তাহলে আলটিমেটলি এই হলুদটার মোবাইল ফেসের প্রতি কি বেশি আকর্ষণ বেশি। আর এই যে দেখো এটা কি কালার, এটা হচ্ছে কি কালার, এগুলো কালারও তো পারি না, খয়েরি কালার। যাই হোক, তো এই খয়েরি কালার দেখো সবার নিচে পড়ে আছে, তার মানে এ কিন্তু মোবাইল ফেসের সাথে উপরে উঠতেছে না সহজে। তার মানে কি এই খয়েরিটার মোবাইল ফেসের প্রতি আকর্ষণ কম। Once the solvent reaches the top of the plate is removed from the chamber and the separated components are visualized by various methods. Colored samples can be visualized directly. However, if the sample molecules are not colored, then several other techniques are employed for their detection. One of the common methods used to detect analytes is the use of ultraviolet light. The UV light is usually used to detect analytes that give fluorescence. Besides fluorescence, there are also এগুলো লাগবে না। হ্যাঁ, আমরা এবার পেপার ক্রোমাটোগ্রাফিটা দেখি। ওই মাঝখানে ওই এই উপরে এটা মজা আছে। here one foot back incubated here. তাহলে ক্লিয়ার আমরা বুঝতে পারছি। বুঝছো না, এগুলো তোমাদের পরীক্ষায় খুব বেশি বিস্তারিত আসবে না, খালি তোমার আইডিয়াটা পাইলে হচ্ছে কিভাবে এগুলোকে সেপারেট করবে। বই পড়লে এক লাইন বুঝবা, বই পড়লে একটা সিঙ্গেল ওয়ার্ডও তুমি বুঝবা না, অনেক জটিল ভাবে লেখা আছে। ফার্স্ট টাইম আমি বই পড়ে এক লাইন বুঝিনি। Vapor chromatography is a common technique widely used for the separation of chlorophyll pigments, amino acids, DNA bases, etc. পেপার ক্রোমাটোগ্রাফি দিয়ে মূলত কি করা হয়, ক্লোরোফিলের উপাদানগুলোকে আলাদা করা হয়, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের উপাদানগুলোকে আলাদা করা হয়, বিভিন্ন ডিএনএ বেস যেগুলো থাকে, তোমরা নাইট্রোজেন বেসগুলোর নাম শুনছো। ডিএনএ চেঞ্জ না, মানে নাইট্রোজেন বেসগুলোকে সেপারেট করা হয়। নাইট্রোজেন বেস কি ছিল? ATGC। Vapor act as a solid supporting material. পেপার একটা সলিড সাপোর্টিং ম্যাটেরিয়াল। Water molecules present in the pores of the paper act as a stationary phase, while the mixture of different solvents such as ethanol, ether, etc. can be used as a mobile phase. The sample is applied on paper using a capillary. এই যে আমরা ডট নিলাম আমাদের স্যাম্পলে, যেখানে আমাদের কালারগুলো আছে। Once the sample is applied, the chromatography can be carried out in different modes. The mode of operation of vapor chromatography ascending mode, can descending be mode, radial mode, polychromatography. descending mode, radial mode, and interdimensional mode. In the ascending mode, the mobile phase solvent is kept at the bottom of the এই অ্যাসেন্ডিং chamber. মোডে কি হবে, মোবাইল ফেজ নিচের থেকে উপরের দিকে উঠবে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। A small portion of vapor is immersed in the mobile phase. The solvent in the mobile phase moves upwards due to the capillary reaction. During this process, the sample molecules get separated. আলাদা হয়ে যাচ্ছে। Separation occurs because of the difference in the solubility of molecules in the mobile phase and the stationary phase. In the descending mode, the mobile phase solvent is kept on the top of the chamber. আর ডিসেন্ডিং মোডে দেখো, ডিসেন্ডিং মোড হচ্ছে মোবাইল ফেজ রাখা হবে একদম উপরে, এটা উপর থেকে কই নামবে, নিচে নামবে, এটা ডিসেন্ডিং মোড। The solvent in the mobile phase moves downwards and separates the sample মোবাইল ফেজ molecules. In case of radial vapor chromatography,
রেডিয়াল মোডটা শুধু A wick is attached at the center of a circular paper. দেখো রেডিয়াল মোডটা হচ্ছে যে পেপারটা তুমি একটা সার্কুলার পেপার হবে পেপারের ঠিক মানে যে সার্কেলটা আসবে তার ঠিক সেন্টারে তুমি তোমার সার্কেলটা রাখবে Submerged into mobile phase. The wick absorbs the mobile phase solvent by capillary action. As the mobile phase moves throughout the paper in a radial fashion, separation of the sample occurs radially. In case of two-dimensional paper chromatography, the chromatography is first carried out in one dimension. টুইটা খুব সুন্দর এই যে প্রথমে তুমি কি হলো এখানে তোমার মোবাইল ফেস কোন দিকে উঠলো উপরের দিকে উঠলো Once the chromatography is over, এই যে উপাদানগুলো কি হলো সেপারেট হলো এবারে একটা কাজ করা হবে কি দেখো the paper এবারে is কাগজটাকে রোটেট করে আবার ডুবাই দাও degrees, and the chromatography is again carried এখান থেকে আবার আলাদা হবে ঠিক আছে এগুলা করে লাভ কতগুলো হ্যাঁ এগুলা করে লাভ অবশ্যই লাভ আছে লাভ না থাকলে এগুলো পাচ্ছে কেন ভাই ধরো বুঝছে কিভাবে যেটাকে আমরা খেয়াল করে। হ্যাঁ তো বুঝছে কিভাবে যে আমরা করতে হবে এইটাই তো ভাই মানুষজন তো একদিনই শিখে যায় নাই এগুলো মানুষজন 40, 50, 60 বছর ধরে গবেষণা করছে তারপরে শিখছে গবেষণা করে লাভ two-dimensional paper chromatography. এটা হচ্ছে 2D chromatography ওকে তো ছোট্ট একটা জিনিস এখানে বাকি আছে এটা আমরা পরের ক্লাসে করব আজকে